স্বৈরাচারের বিচারে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্স, ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকার আহ্বান। প্রাথমিক শিক্ষকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ, অবস্থান কর্মসূচিতে অনড় ম্যাথস শিক্ষার্থীরা। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গ্রেফতার 1521, ছাড় পাবে না কেউই। ধানমন্ডি 32 নম্বরের বেসমেন্ট থেকে হাড়গোড় ও আলামত সংগ্রহ করল সিআইডি। এনআইডির তথ্য পাচার করেছে স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠান, কারণ দর্শানোর নোটিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: বাংলাদেশের প্রত্যাখ্যাত শক্তিকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র, আশা সাবেক কূটনীতিকদের। দর্শক, শুরুতে আপনাদের নিয়ে যাচ্ছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। তার কাছ থেকে জানব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে। মেহেদী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সেখানে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে, আর এর বিস্তারিত যদি আরও কিছু জানাতে পারেন আমাদের দর্শকদের জন্য। রক্তিম, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, এই বৈঠকটি শুরু হয়েছে 6টার একটু পরে। বিএনপির প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, এই 3 জন 6টা 2 মিনিটে যমুনায় প্রবেশ করেছেন। তারপর থেকে এখনও আলোচনা চলছে। তো আপনি জানেন, শেখ হাসিনার অনলাইনে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে তার 32 নম্বরের ভবন ভাঙচুর থেকে শুরু করে সারা দেশে যে ভাঙচুর এবং অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটার প্রেক্ষিতেই আসলে এ আলোচনা হচ্ছে। তো এখনো পর্যন্ত আলোচনাটি চলছে। আলোচনা তো শেষ হলে আমরা আসলে জানতে পারবো যে কি কি আলোচনা হয়েছে। তো আমরা যতটুকু জেনেছি, এই অরাজক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি নির্বাচন এবং অন্যান্য বিষয়েও আলোচনা হতে পারে। রক্তিম। মেহেদী হাসান, অসংখ্য ধন্যবাদ। আমরা যদি আবারও বৈঠক শেষ হয়, আমরা নিশ্চয়ই সেই বিএনপির বক্তব্য শুনবো, আপনার কাছ থেকে এই বিষয়ে জানবো। অসংখ্য ধন্যবাদ মেহেদী হাসান। মেহেদী হাসান ছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচার ও দোষরদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি বাকিদের সৎ পথে আনা হবে এবং এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের 21 শহীদ পরিবার ও 7 জন আহতের মধ্যে চেক হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হলো রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। যাদের কারণে অনুষ্ঠানে 3 শহীদ পরিবারের সদস্য ও 3 জন আহত যোদ্ধা বক্তব্য রাখেন। তারা হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সম্মাননা, আর্থিক সহায়তা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। বাংলাদেশ বলার সাহস পাচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে হতাহতদের ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যাবে না। আহত ও শহীদদের আখ্যায়িত করেন ইতিহাসের স্রষ্টা হিসেবে। রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে, আমি শব্দটার উপরে জোর দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো। দেশে কোনো সহিংসতা ও হানাহানি যেন না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব যে ভাই, এই দেশ আমরা একসঙ্গে করি। এ সময় নানা অপরাধে জড়িত স্বৈরাচারের দোসরদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি বাকিদের সমাজের স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন ডক্টর ইউনূস। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে
আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। জুলাই আন্দোলনের প্রতিটি শহীদ পরিবার এককালীন 30 লাখ টাকা আর্থিক সহায়তার পাশাপাশি 20,000 টাকা মাসিক ভাতা পাবেন। আর আহতরা ক্যাটাগরি অনুযায়ী এককালীন 3 লাখ থেকে 5 লাখ টাকা এবং মাসিক 15 থেকে 20,000 টাকা ভাতা পাবেন। মাপা যায় না। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 6,531 জনের নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। এছাড়া এ সময় জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এদিকে 4 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী ও সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা সোমবার বেলা 1টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন। সিগনেচার করে তাদের সব অনুমোদন নিয়ে রেজাল্ট পাবলিশ করছে। এখানে আমাদের কি দোষ বলেন? হাইকোর্ট আমাদের বিপক্ষে চলে গেছে। সব আমাদের শুনানি পক্ষে থাকার পরে কিভাবে বিপক্ষে যায়? 2 বছর ধরে একটা চাকরির জন্য এত কিছু হচ্ছে, আমাদের সাথে অন্যায় অবিচারের শেষ কোথায় হবে? অবরোধের কারণে শাহবাগ ঘিরে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে এই সরকার, কিন্তু আমাদের নিয়োগ এখনো নিয়োগ দিয়ে আবার নিয়োগ বাতিল করছে। দ্রুত আমাদের যোগদানের ব্যবস্থা করা হোক। এই 6,531টি পরিবার যাতে ক্ষতির মুখে না পড়ে, এই 6,531 জন থেকে একজনও যাতে বাদ না পড়ে। দুপুর 1:45টার দিকে পুলিশ আন্দোলনকারীদের তুলে দিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। লাঠিচার্জ হয় এই সময়, এতে অন্তত 20 জন আহত হন। গ্রেপ্তার না, আমরা আপাতত যারা বেশি উচ্ছৃঙ্খল আচরণ করছে তাদের রাখছি, দেখি পরে ওটা দেখি। গত 19 নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে 6,531 জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ায় উচ্চ আদালত এ আদেশ দেন। এদিকে শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি, প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলাম সংশোধন, ক্লিনিক্যাল বিষয় উচ্চশিক্ষা এবং স্বতন্ত্র শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন ম্যাথস শিক্ষার্থীরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। ধরা পড়ছেন ফ্যাসিস্টদের সহযোগী সহ বিভিন্ন ধরনের অপরাধী। চলমান এই অভিযানে রাঘব বোয়াল, চুনোপুটি কেউই ছাড় পাবে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পুলিশ সদর দফতর জানিয়েছে, ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গ্রেফতার হয়েছে 1521 জন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ডেভিল হান্ট অভিযানে গাজীপুরে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম সহ 100 জনকে আটক করা হয়। এর মধ্যে নগরীতে 79 জন এবং জেলা পুলিশের অভিযানে 21 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। কোন দল সেটি বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে জনগণকে স্বস্তি দিচ্ছে কি অস্বস্তি দিচ্ছে, জনগণকে হুমকি দিচ্ছে কি হুমকি দিচ্ছে না, সন্ত্রাস করছে কি করছে না, সেটি হলো আইনের বিবেচ্য বিষয়। অভিযানে রংপুর মহানগর ছাত্রলীগের আশরাফুল ইসলাম আলিফ, নীলফামারীর ডিমলা ছাত্রলীগ নেতা মোতালেব সহ বিভাগে 31 জনকে গ্রেফতার করে পুলিশ। ময়মনসিংহে সোমবার থেকে শুরু হলো অপারেশন ডেভিল হান্ট। প্রথম দিনে 10 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, দুষ্কৃতিকারী, সন্ত্রাসী এবং যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাজশাহী নগরীতে 4 জন সহ 52 জন, বাগেরহাটে 4, সুনামগঞ্জে 2 ও ভোলাতে 2 জনকে আটক করা হয়েছে। দুপুরে রাজশাহী বিভাগের সকল জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, যতদিন দেশ শয়তান মুক্ত না হবে ততদিন এই অভিযান চলবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দেই নাই, তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য আলাদা কমিটি করে দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের আর একটা কমিটি উপরের লেভেলে আছে, যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থায় সাজা না পায়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি অর্ধেকের বেশি গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে কিছু হাড়গোড়ের আলামত সংগ্রহের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিন বিভাগের একটি দল সেখানে যায়। কিছু হাড় ও অন্যান্য আলামত সংগ্রহ করে তারা। এসব হাড় ও আলামতের ফরেনসিক পরীক্ষা করবে সিআইডি। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করে। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে বুলডোজার দিয়ে বাড়িটির অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে। টর্চারিং হয়েছে কিনা, টর্চারিং সেল হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা, এই কার্যক্রমের ব্যাপারে আমরা যেটুকু আমাদের কার্যক্রম চালাচ্ছি, সন্দেহজনক যা আলামত পাচ্ছি তা কালেকশন করতেছি। এভিডেন্সগুলা কিসের এখনো আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। অভিযোগের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস সহ ৫ প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচারের প্রমাণ মিলেছে। বিস্তারিত জানাচ্ছেন শিউলি শবনম। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ থেকে ১৮২টি প্রতিষ্ঠান সেবা নেয়। সোমবার নির্বাচন ভবনে এসব সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানের সাথে শুরু হয়েছে ৩ দিনের মতবিনিময় সভা। সভা শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, প্রতিষ্ঠানগুলোর কতটুকু তথ্য প্রয়োজন আর কতটুকু নিচ্ছে তা এর মাধ্যমে পর্যালোচনা করা হবে। প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় নাকি ইচ্ছাকৃতভাবে এই তথ্য ফাঁস তা খতিয়ে দেখছে ইসি। আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এখন অডিটিং এর পর্যায়ে আছে। এর আগে চুক্তি লঙ্ঘন করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে চুক্তি বাতিল করে ইসি। এবার ৫ অভিযুক্ত প্রতিষ্ঠানের অপরাধ প্রমাণ হলে তাদের সাথেও চুক্তি বাতিল করবে ইসি। চুক্তির শর্ত পূরণ করেননি, অর্থাৎ চুক্তিতে বাতিল হবে। এখন এর পরবর্তীতে যদি কেউ বলেন যে ঠিক আছে আমাদের যেটা, আবার তারা তো সেবা দিবেন, তারা যদি নতুন করে আমাদের সাথে চুক্তিতে আসতে চান, ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। তো চুক্তির শর্ত অনুযায়ী কমিশনের তথ্য উপাত্ত কোনো অবস্থাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো পক্ষকে সরবরাহ করতে পারে না। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। নির্বাচন প্রলম্বিত করে সরকার যদি নিজের অবস্থান দীর্ঘায়িত করে তবে তা যৌক্তিক হবে না এবং জনগণ তা আর বেশি দিন মেনে নেবে না, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোইন খান বলেন, বিভিন্ন ঘটনায় সরকারের কর্মকাণ্ডে ৫ আগস্টের বিজয়ের আনন্দ ৬ মাসের মধ্যেই মলিন হয়ে গেছে। আর বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই দ্রুত নির্বাচনের কথা বলছে, এমনটাও জানান দলটির নেতারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস আয়োজিত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ৬ মাস, ছাত্র জনতা এখন কোথায় শিরোনামে গোলটেবিল বৈঠক। এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, বুলডোজার দিয়ে ভবন ভাঙার সুযোগ দিয়ে সরকার নিজেই তার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলছে। আপনি বিরক্ত হচ্ছেন, কেউ কেউ এটাকে ক্লেইম করছে যে আমরাই সব করেছি, আপনারা একদিন কিছু পারেন নাই। এটা একটা সম্পূর্ণ মানে যাকে বলে যে ওই ফ্যাসিস্টদেরই চিন্তার নবায়ন। এই দেশ যে রূপান্তরিত হবে স্বৈরাচার থেকে গণতন্ত্রে, এই রূপান্তর প্রক্রিয়াকে যদি বিলম্বিত করতে চায় সরকার, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের চোখকে তারা কেউ ফাঁকি দিতে পারবে না। এই সরকার যদি তাদের অবস্থানকে দীর্ঘায়িত করে, সেটা যৌক্তিক হবে না। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোইন খান আবারও নির্বাচন প্রলম্বিত না করার আহ্বান জানান। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও আগামী বাংলাদেশ শিরোনামে আলোচনায় সভায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিল বলেই সে সময় জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। কাছাকাছি ব্যাপার আছে, এগুলো বাদ দিতে হবে, দিয়ে মানুষের ভোট মানুষকে ফেরত দেয়। আর অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, এই সরকারকে আর কোনো ষড়যন্ত্রের সুযোগ দিতে চায় না বিএনপি। নির্বাচনকে দেরি করে আবার মহিন ফখরুদ্দিনের জন্ম দেওয়ার
এই বিষয়গুলো জনগণ বলা ইতিমধ্যেই শুরু করেছে, এটা আমার কথা নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুরু হওয়া ডেভিল হান্ট নিয়েও কথা বলেন বিএনপি নেতারা। ডেভিল হান্ট সময় মতো কেন করা হলো না? মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যে জব্দ করা হবে টিউলিপের অবৈধ সম্পদ, এমনই সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও লন্ডনে উপহার পাওয়া দুটি ফ্ল্যাটের তথ্য গোপন করায় চাপের মুখে মন্ত্রিত্ব হারিয়েছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশি কর্তৃপক্ষের বরাত দিয়ে টেলিগ্রাফ জানায়, টিউলিপের অবৈধ সম্পদ জব্দ করার কাজ চলছে। লন্ডনে তার কোটি কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে। এসব সম্পদ বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা বলেও জানিয়েছে টেলিগ্রাফ। টিউলিপ তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাপক দুর্নীতি তদন্তে অনেক দেশের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। লন্ডনে টিউলিপের মালিকানাধীন 7 লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাট দুর্নীতির অর্থে কেনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। আগামী 4 এপ্রিল ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগদান করতে যাচ্ছেন ডক্টর ইউনুস। সম্মেলনের সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। এই সফরে প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ব্যক্তিগত সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারই তাদের সম্ভাব্য সাক্ষাতে গুরুত্ব পাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী বাস্তবতাকে পাশ কাটিয়ে প্রত্যাখ্যাত শক্তিকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। তবে দেশের অভ্যন্তরীণ অবস্থা টালমাটাল থাকলে বন্ধু রাষ্ট্রগুলো আর চোখে তাকাবে। ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ সামনে রেখে এমন মত দিয়েছেন সাবেক কূটনীতিকরা। বৈঠকে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অহেতুক নেতিবাচক কিছু তুলবে না ভারত, এমন আশাও তাদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সম্প্রতি দায়িত্ব নিয়েই বহু ইস্যুর মধ্যে অভিবাসন নীতিও কাঁটাছেঁড়া করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলস্বরূপ ডান্ডাবেরি দিয়ে 104 ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ক্ষতের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে ট্রাম্পের মুখোমুখি হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি ওয়াশিংটনের এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় থাকবে। এই সূত্র ধরেই চলমান রাজনৈতিক বাস্তবতা ও ঢাকা দিল্লির কূটনৈতিক টানাপোড়েন কৌতূহল বাড়িয়েছে। তবে মোদি ট্রাম্পের বৈঠক এক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভারত অন্যদের সাথে কি আলাপ করলো বাংলাদেশ নিয়ে, সেটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের সাথে আমার প্রতিদিনের যে সম্পর্কটা, সেটার দিকে আমরা তাকাই, সেটা আমরা কিভাবে সুষ্ঠু করা যায় সেই চেষ্টা করতে হবে। সেখানে সেই চেষ্টাটা যদি আমরা ঠিক মতন করি, তাহলে ভারত তো আশ্বস্ত বোধ করবে এবং সেও অহেতুক অন্যের কাছে যে আমাদের নামে কোনো নেতিবাচক কথা বলবে না। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চিন্তার কারণ হলেও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা পাশ কাটানোর সুযোগ নেই। আওয়ামী লীগ তো একটা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, বা ভারতের প্রধানমন্ত্রী হয়তো বিষয়টা তুলতে পারেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বিষয়ে, বাংলাদেশের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা বা চিন্তা এবং তাদের কাজের মধ্যে খানিকটা তফাৎ আছে, এটা আমরা জানি। এবং সেই তফাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একেবারেই মুছে যাবে এই মুহূর্তে, এটা আমার কাছে মনে হয়। আর্থসামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধু রাষ্ট্রের সম্পর্ক আলগা হবার ইঙ্গিত দিয়েছেন সাবেক এই কূটনীতিক। আমাদের অভ্যন্তরীণ অবস্থাটা যদি টালমাটাল থাকে, যদি স্থিতিশীলতা না থাকে, তাহলে বিদেশে যারা আছে আমাদের বন্ধুরা, তারা বাংলাদেশের দিকে অন্য একটা দৃষ্টিতে তাকাবে যে বাংলাদেশে এখন যে অবস্থা আছে এটা ভালো না। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ পরিস্থিতিকে ভিন্নভাবে তুলে ধরলেই সম্পর্ক পরিবর্তন হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের বন্ধু কিন্তু শুধুমাত্র ভারত বা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, আমাদের বন্ধু চীন, আমাদের বন্ধু রাশিয়া, আমাদের বন্ধু জাপান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। নীতি সুদ হার 10% রেখে মুদ্রানীতি ঘোষণা, জুনের মধ্যে মূল্যস্ফীতি কমার আশা।
আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। নীতি সুদহার 10% রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 9.8% অপরিবর্তিত রাখা হয়েছে। চ্যালেঞ্জ থাকলেও আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% থেকে 8% এবং 2026-এর শুরুতে তা 5-এর ঘরে নেমে আসবে বলে আশা বাংলাদেশ ব্যাংক গভর্নরের। গেল 7 মাসে রেমিটেন্স প্রবাহ ঊর্ধ্বমুখী উল্লেখ করে রোজা ও হজের আগে রেমিটেন্স আরও বাড়বে বলে আশা তার। তহিদুর রহমানের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো 2024-25 অর্থ বছরের শেষ মুদ্রানীতি ঘোষণা করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর। 2024 এবং 25 এটা কিন্তু প্রবৃদ্ধির বছর হবে না, এটা হবে কনসলিডেশনের বছর। ব্যবসায়ী সমাজসহ নানা মহল থেকে নীতি সুদহার কমানোর প্রস্তাব থাকলেও তা 10% রাখা হয়েছে নতুন মুদ্রানীতিতে। এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 9.8% অপরিবর্তিত রয়েছে। তবে গেল ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 7.3%। আমাদের যে বর্তমান মনিটারি পলিসির স্ট্যান্স, এটা এখনও অ্যাপ্রোপ্রিয়েট। দিস টাইটনেসটা একটু থাকবে, টাইটনেসটা আমরা চাইবো রাখতে, এবং এটাই আমরা কন্টিনিউ করব। কতদিন? আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমরা যদি ইনফ্লেশনকে আমরা সত্যি 7%-এর নিচে নামিয়ে আনতে পারি, তখন আমরা পলিসি রেটকেও নামিয়ে আনব। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। তবে গভর্নরের আশা জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% এবং 2026 সালের শুরুতে তা 5-এর ঘরে নেমে আসবে। ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে থাকে। এটা প্রথম থেকে আমি বলছি, এখনও সেটাই বলছি। আমার মনে করি যে আমাদের যে এক্সপেকটেশন, সেটাতে কোনো বড় কোনো পরিবর্তন এখনও হয় নাই। রেমিটেন্স গ্রোথ গেল 7 মাসে 23.6% হয় উচ্ছ্বসিত তিনি। আমরা ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স গত কয়েকদিনে কিন্তু খুব ভালো পেয়েছি, এবং ধারাবাহিকতা থাকবে বলে আমরা আশা করি। প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহায়তা দেওয়া হবে মন্তব্য করে 1 থেকে 1.5 বছরের মধ্যে ব্যাংক সংস্কার কাজ শেষ হবে বলেও আশা করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। ব্যাংকিং খাতে কি করতে হবে এটা আমরা মোটামুটি জানি। নতুন করে আমরা এই চাকা আবিষ্কার করতে চাই না। সময় ক্ষেপণ হয়তো 6 মাস সময় যেত, একটা রিপোর্ট আসতো, তারপরে চিন্তা করতে হতো কীভাবে রিপোর্ট বাস্তবায়ন করব। আমরা তো অলরেডি বাস্তবায়ন করছি। আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাধা বলেও মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। চাচ্ছি এই কার্যক্রমটাকে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে বেসরকারি এজেন্সিগুলোকে হজ সংক্রান্ত সব চুক্তি শেষ করতে হবে। এরপর আর সময় বাড়বে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ওমরাহ বা হজকে কেন্দ্র করে সিন্ডিকেট দমন বা গ্রুপ টিকেটিং ঠেকাতে কমিটি গঠনের কথাও জানান উপদেষ্টা। মফিউর রহমানের রিপোর্ট। হজ ব্যবস্থাপনার অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, সরকারিভাবে যাওয়া হাজিদের জন্য সৌদি সরকারের সাথে সব রকম চুক্তি হয়েছে। স্বল্প দূরত্বে ব্যবস্থা করা হয়েছে বাসস্থানের। আমরা বিশ্বস্ত হজ সেবা প্রদানকারী কোম্পানি সমূহের সাথে চুক্তি করে সম্পাদন করেছি। আশা করি এবছর আমাদের হাজিগণ সন্তোষজনক সেবা পাবেন। এখনো অনেক বেসরকারি এজেন্সি হজ সংক্রান্ত নানা চুক্তি করেনি। তাদের জন্য সৌদি সরকার শেষ সময় বেঁধে দিয়েছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। 23 অক্টোবর ওনারা জানিয়ে দিয়েছেন 14 ফেব্রুয়ারি ডেডলাইন। পরবর্তীতে আরও কয়েকবার পত্র মারফত আমাদেরকে এই বিষয়টি অবহিত করা হয়েছে, এবং সে মোতাবেক আমাদের মন্ত্রণালয় হতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জানানো হয়েছে। নিবন্ধিত হজযাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। এই বছর থেকে শিশুদের হজে নেওয়া যাবে না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। শিশুদেরকে নেওয়া যাবে না। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষে। সেখান থেকে ডেকে নিয়ে 2019 সালের 6 অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় 285 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সোমবার ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে এই সাক্ষ্য নেওয়া হয়। সে সময় 375 জনের জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষ। পরে আগামী 13 মার্চ জামিনের আদেশের তারিখ নির্ধারণ করেছেন আদালত। সোহেল সামির রিপোর্ট। সোমবার সকাল থেকেই কেরানীগঞ্জ কারাগারের মূল ফটকের সামনে জড়ো হতে থাকেন বিচারপ্রার্থী স্বজনরা। কাশিমপুর কারাগার থেকে কড়া পাহারায় অস্থায়ী আদালতে আনা হয় বিডিআর জওয়ানদের। সবাই প্রায় বৃদ্ধ। দীর্ঘ 16 বছরের জেল জীবনে চোখে মুখে ক্লান্তির ছাপ। বিচারের শুনানি চলে দীর্ঘ সময় ধরে। এজলাস চলার সময় একজন অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন তুলে বলেন, নির্দিষ্ট কয়েকজনের চাক্ষুষ সাক্ষী, তাহলে 825 জন কেন? সাক্ষ্য নেওয়া শেষ করতেই তো লাগবে আরো 16 বছর। ওই একই আয়ু পরবর্তীকালে হয়তো অন্যের কোনো নির্দেশনা পেয়ে বা উনি প্রভাবিত হয়ে যেভাবেই হোক, তিনি ওই 17 জনের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে তিনি 827 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়ে দিয়েছেন। আমরা এটাও বলেছি যে আরো কত বছর লাগবে এই মামলা নিষ্পত্তি হতে, এটার কোনো এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। রাষ্ট্রের কৌশলী বলছেন, যেহেতু বিস্ফোরক একটি স্বতন্ত্র মামলা, তার সাথে হত্যা মামলা গুলিয়ে ফেলে 16 বছরের হিসাব করা ঠিক হবে না। অতীত সময়ে বিভিন্ন কারণে হয়তো বা এই মামলাটার সাক্ষ্য গ্রহণ ঠিকমতো আগায় নেই, কিন্তু আমাদের সময়ে আসার পরে আমরা এটাকে সাক্ষ্য গ্রহণ সহ এটার কার্যক্রম যা যা হওয়া দরকার এগুলো আমরা যথেষ্ট সতর্কতার সাথে, দ্রুততার সাথে আমরা এগুলো সহযোগিতা করে আসছি এবং করছি। অনেকের 1 বছর, কারো বা 2 বছর, কারো 10 বছরের জেল হয়েছিল। আবার কেউ কেউ খালাসও পেয়েছিলেন হত্যা মামলায়। তবে সবাইকে জেল খাটতে হচ্ছে 16 বছর ধরে। কেন? উত্তর খুঁজে ফিরছেন স্বজনরা। ছোট থেকে যে বড় হয়েছি, অনেক কষ্টে আমাদের ফ্যামিলি কাটছে, কিন্তু কষ্টের মধ্যে যে একটা মেন লোক থাকে আমার বাবা, তাকে আমরা কখনো পাইনি। আমরা খুব আশা নিয়ে আসছি যে আজকে হয়তো শুনানিতে তার একটা কিছু হবে। অনেক আশা করে আসছিলাম, জামিন হলো না। আমরা চাই যে তাদের দ্রুত এটা জামিন হয়ে যাক। 16 বছরের অপেক্ষার পর এখন জামিন এবং মুক্তির প্রহর গুনছেন প্রিয়জনেরা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় 8 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 60 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনি এবং তার স্বামীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। প্রথম মামলায় বলা হয়, সাবেক মন্ত্রী দীপু মনি ক্ষমতার অপব্যবহার করে 5,92,02,530 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট 28টি হিসাবে 59,82,92,731 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। দ্বিতীয় মামলায় তার স্বামী তাওফিক নেওয়াজের সঙ্গে দীপু মনিকেও আসামি করা হয়। এ মামলায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 1,93,39,205 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুর্নীতির অনেক আসামি বিদেশে ও বড় অভিযুক্তরা পাশের দেশে আছেন। তাদের ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে মুন্সিগঞ্জে দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, দুর্নীতির বড় উৎস হচ্ছে সরকারি ক্রয়। প্রয়োজনীয় জিনিস কেনার বিষয়ে সচেতন থাকলে দুর্নীতি কমানো সম্ভব হবে। অপারেশন ডেভিল হান্ট কর্মসূচি থেকে দুদক বেনিফিট পেতে পারে বলেও এ সময় মন্তব্য করেন চেয়ারম্যান। অনুষ্ঠানে দুর্নীতি বন্ধের পাশাপাশি নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখার আহ্বান জানান বক্তারা। দুদকের বিভিন্ন মামলার অনেক আসামি এখনো পলাতক আছে, কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছে। আমরা চেষ্টা করবো সেসব আসামিকে আমরা যাতে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারি। কয়েকজন বড় আসামির কথাই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে আছেন, তো সেটা মানে সরকারি পদক্ষেপ যেভাবে হবে নিশ্চয়ই একটা সময় আমরা আশা করবো যে তাদের আমরা কাঠগড়ায় দাঁড়া করতে পারবো।
শিক্ষা খাতে নিয়োগ বাণিজ্য, জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ ময়মনসিংহ ফুলবাড়িয়ার সাবেক এমপি মোসলেম উদ্দিন ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক সেলিমের বিরুদ্ধে। বাবা ছেলে মিলে এলাকায় গড়েন ত্রাসের রাজত্ব। আতাউর রহমান জুয়েলের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। ফুলবাড়িয়া এলাকা থেকে ২০০৯ সালে নৌকা প্রতীকে মোসলেম উদ্দিন এমপি হওয়ার পর তার ছেলে এমদাদুল হক গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী। ৫০০ একর আয়তনের বিল দখলের পর সেখানে গড়ে তোলেন মৎস্য খামার। মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল হালিম এবং তার চাচাতো ভাই আমসর আলীকে হত্যার অভিযোগ এমদাদ সন্ত্রাসীর বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় এখনো বিচার পায়নি তাদের পরিবার। সাবেক এমপি মুসলিম সাহেবের লোকজন আমার স্বামীকে এবং আমার ভাসুরকে এমন ভাবে নির্যাতন করে মেরেছে যে বলার বাইরে। ৮ থেকে ৯ বছর হয়ে গেল, কিন্তু এখনো তার আমরা কোনো বিচার পাইলাম না। রাঙ্গামাটির লোক অত্র এলাকার লোককে ঠকিয়ে এই বরবিলা থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এই মুসলিম সাহেব খেয়েছে। পিতা পুত্রের বিরুদ্ধে অভিযোগ সন্তোষপুরে বন বিভাগের জায়গা দখল করে ফল বাগান এবং মুক্তিযোদ্ধা সংসদের জমিতে বহুতল ভবন গড়ে তোলার। স্থানীয় বাস স্ট্যান্ড থেকে ১৫ বছরে করেছেন কয়েকশো কোটি টাকার চাঁদাবাজি। বন বিভাগের জমি দখল করেও তারা লুটপাট চালিয়েছে। আলমেশিয়া বাস স্ট্যান্ড থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি আত্মসাৎ করছে। শিক্ষক কর্মচারী নিয়োগে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য করেছেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ফুলবাড়িয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত কোটি টাকার বাণিজ্য করছে এই মুসলিম এবং তার ছেলে সেলিম। আমরা এই দুর্নীতি এবং লুটপাটের সর্বোচ্চ সাজা এবং শাস্তি দাবি করছি। সেলিম সাহেব তারা সভাপতিকে দিয়ে টাকা চাওয়াইছিল আমার কাছে, আমি সে টাকা তাদেরকে দিতে পারি নাই বিধায় আমাকে স্কুলে যাইতে দেয় না। হেন কোনো দুর্নীতি নাই যে সে আপনার করে নাই সেটা, যার ফলে আপনার তো অবশ্যই তার একটা যৌক্তিক এবং বিচার দাবি করি। সন্ত্রাস আর দুর্নীতির বরপুত্র সাবেক এমপি মোসলেম ও তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের আবারও নিয়ে যেতে চাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিএনপি নেতারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওইদিকে পায় না তো, তোমরা বসো না, তোমরা আরেকটু বসো না। ভাই মাইক্রোফোনটা ধরেন তো, ভাই এটা নেন তো, একটু নেন। তোমরা যদি আরেকটু স্পেস দাও তাহলে ওরা দেখবে। যাবেন তো ভাই, একটু পেছনে, একটু পেছনে, একটু পেছনে। সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সবাই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা অতি দ্রুত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সামনে আমরা তুলে ধরবো। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি। আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে এটা বারবার বলে এসেছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন ইতিমধ্যে কমিশন, রিফর্ম কমিশন একটা, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে, আপনার হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন
ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। আমরা যারা অর্থনীতির ক্ষতি করেছে, লুট করেছে, যারা লুণ্ঠন করেছে, তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য, একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা দাবিগুলো করেছি। আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত 15 বছর 16 বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি। তারা একমত হয়েছেন, তারাও আপনাদের সামনে কথা বলবেন, এই বিষয়গুলো তারা একমত হয়েছেন। আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলেছি যে এই সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সেটা তারা বলেছেন যে তারা এটার উপর কাজ করছেন, এই কাজগুলো দ্রুততর করার চেষ্টা করবেন। সব শেষে আমরা আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সব শেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা আপনার কী চলছিলেন অভিযান, অভিযানটা হচ্ছে ডেভিল হান্ট। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণও প্রত্যাশা করছে। এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে এটা দিয়ে যাব। দর্শক, এতক্ষণ ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির ব্রিফিংয়ে। এবার নেব একটা সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে টিম বাংলাদেশ, আশা হেড কোচের। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন গোপালগঞ্জের 3 যুবক। তাদের মরদেহ ফেরত চান স্বজনরা, তবে নৌকা ডুবে নাকি গুলি করে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। আর যেন কাউকে প্রতারক দালালের খপ্পরে পড়ে জীবন হারাতে না হয় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। প্রতিনিধির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। লিবিয়ায় নৌকাডুবে প্রাণ হারানো মুকসুদপুরের উপজেলার 3 যুবক রফিকুল শেখ, আব্দুস সাত্তার ও আরাফসান ইসলামের আশিকের বাড়িতে চলছে শোকের মাতম। উপজেলার রাগদি ইউনিয়নের শ্রীজাতপুর গ্রামের দালাল বাবু হাওলাদারকে 32 লাখ টাকা দিয়েছিলেন আশিক ও রফিকুল। আর মুল্লাদি গ্রামের দালাল শহীদ শেখকে 26 লাখ টাকা দিয়ে 2 মাস আগে ইতালির যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। প্রথমে লিবিয়াতে ঠাঁই হয় তাদের, কথা ছিল নদীপথে পাঠানো হবে ইতালিতে। 24 জানুয়ারির পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে 29 জানুয়ারি তাদের পরিবারকে মেসেঞ্জারে তাদের মরদেহের ছবি পাঠিয়ে মৃত্যুর খবর জানানো হয়। এরপর থেকে দালাল চক্র যোগাযোগ বন্ধ করে দেয়। রফিকুল শেখের ভাইয়ের দাবি নৌকা ডুবে নয়, তার ভাইকে হত্যা করা হয়েছে। আমার বাইরে গাড়িতে ক্রুশ ফায়ার দিয়ে মারছে ভাই, মাইরা কাই তো বাইরে গেম দিছি, টাকা পয়সা ওরা সব খাই দিয়েছে, খাইয়া একত্রে বাইরে গেম দিছি, গেম দেয় নাই ভাই। আমার বাইরে গেম দিলে নদী ভাই সরবে ভাই, আশা লাগ ভাই আমার ভাই। নিহত সাত্তার খন্দকারের ভাই জানান 1.5 বছর আগে 14 লাখ টাকার বিনিময়ে শহীদ দালালের মাধ্যমে ইতালি যাওয়ার চুক্তি করে। গত 2 মাস আগে বাড়ি থেকে চলে যায়। যাওয়ার পর থেকে আরো টাকার চাপ দিতে থাকে। দফায় দফায় তাদের মোট 26 লাখ টাকা দেওয়া হয়। টাকার জন্য ভাই জিম্মি করি আমার বাইরে মারে ফেলালো। এই দৃষ্টান্তমূলক শাস্তি তাই। আর 3টা বাচ্চা, আর কোনো কিছু নাই, শুধু অনেক টাকা এনে ফেলাইছে। নিহত আশিকের স্বজনরা জানান মরদেহের ছবি দেখে ধারণা তাকে হত্যা করা হয়েছে। দালাল চক্র যেভাবে ফুসলাই ফাসলাই মানুষকে নিয়ে যাচ্ছে,
ঠিক আছে, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করতেছি। কীভাবে আশিকের লাশটা বাংলাদেশে আনা যায়, এটাই আমি সরকারের কাছে এই আবেদনটা রাখতে চাই। স্থানীয়রা জানান, দালাল চক্রের মূল হোতা বাবু দালালের বোন জামাই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সিজাতপুর গ্রামের মোহাম্মদ জুলহাস। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মরদেহগুলো দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান। ওই দালাল আমাকে প্রতিবেশী আমরা ডাক নামে শুনতে পাচ্ছি যে তার নাম বাবু, হয়তো তার কাছে তারা টাকা পয়সা দিচ্ছে, দেওয়ার পরিপ্রেক্ষিতে সে লিবিয়ার থেকে গেম দিয়েছে। গেম দেওয়ার পরবর্তীতে ও ফেসবুকে পায় যে ওর ভাই মারা গেছে। এ বিষয়ে নিহতদের পরিবার থেকে থানায় অভিযোগ করা হয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বৈরাচারের বিচারে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্স, ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকার আহ্বান। প্রাথমিক শিক্ষকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ, অবস্থান কর্মসূচিতে অনড় ম্যাথস শিক্ষার্থীরা। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গ্রেফতার 1521, ছাড় পাবে না কেউই। ধানমন্ডি 32 নম্বরের বেসমেন্ট থেকে হাড়গোড় ও আলামত সংগ্রহ করল সিআইডি। এনআইডির তথ্য পাচার করেছে স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠান, কারণ দর্শানোর নোটিশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।